বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির পোস্টার বয় কট্টরপন্থী হিন্দু জঙ্গি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে হিন্দু মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় এলো। नंदीग्राम का हिंदू जनता फिर मुझे जिताया। मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করলে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করতে শুরু করে যে জিহাদি মৌলবাদীরা বাংলাদেশ দখল করে নিয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন ধর্মনিরপেক্ষ লোকের সরকারকে যদি ইসলামী জঙ্গি সরকার বলা যায়, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে কি বলবেন? মৌলবাদীরা, জঙ্গিরা 2 মিনিটে জব্দ করে দিতে পারি। হিন্দু মৌলবাদী শুভেন্দু অধিকারী গেরুয়া বসনে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বাংলাদেশের কোনো সরকার প্রধান যদি টুপি পাঞ্জাবি পরে শপথ নিতে যেতেন, তাহলে এতক্ষণে ভারতীয় মিডিয়ায় তুলকালাম বেঁধে যেত। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব এবং পুছে দেব বিজেপিকে আনুন আপনারা। শুভেন্দু অধিকারীর কুকীর্তি শুধু প্রকাশ্যে মুসলিমদের হুমকি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অতীতে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়া, ব্যক্তিগত সহকারীদের হত্যা, নারীদের শ্লীলতাহানির মতো সকল অপকর্মের অভিযোগই আছে তার ঝুলিতে। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী অতীতে বাম রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও একাধিকবার রাজনৈতিক আদর্শ পরিবর্তন করতে করতে বর্তমানে কট্টর ডানপন্থী রাজনীতিতে সর্বোচ্চ সফলতার মুখ দেখেছেন। শুভেন্দু অধিকারীর মতো একজন মৌলবাদী হিন্দু জঙ্গি কিভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। শুভেন্দু অধিকারী জীবনের বড় একটি সময় হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধেই লড়াই করেছেন। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। বিজেপিও বছরের পর বছর শুভেন্দুকে হিন্দু বিরোধী বলে অভিযুক্ত করেছে। কিন্তু 2020 সালে হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর মনে হলো মমতা সরকার ধীরে ধীরে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে। তাই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিজেপিও তাকে সাদরে গ্রহণ করে। তখন থেকে শুভেন্দুর অভিযোগ হল পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে জিহাদি ও মৌলবাদীরা ছড়িয়ে পড়ছে। তাই বাংলায় একটি হিন্দু জাতীয়তাবাদী সরকারের প্রয়োজন। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। শুভেন্দুর মুসলিম বিদ্বেষী রাজনীতির অন্যতম একটি দিকই হল বাংলাদেশ বিদ্বেষ। কারণ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত অঞ্চল। এমনকি বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম একটি মূল বক্তব্যও ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নির্মূল করা। তারা মনে করে বাংলাদেশি মুসলিমরা উন্নত জীবনের আশায় ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে। এমনকি শুভেন্দু অতীতে বাংলাদেশে গাজার মতো জাতিগত নিধন চালানোর কথাও বলেছেন। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। বিজেপি বাস্তবে যতই মুসলিম বিদ্বেষী হোক না কেন, অন্তত মুখে মুখে সবার উন্নয়নের কথা বলে। সবকা সাথ, সবকা বিকাশ। নরেন্দ্র মোদীও যেখানে বলেছেন সবার সাথে সবার উন্নয়ন, সেখানে শুভেন্দু আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন শুধু তাদেরই উন্নয়ন হবে যারা তাদের সাথে থাকবে। सबका साथ सबका विकास আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। শুভেন্দু অধিকারী নির্বাচনের আগেই বলেছিলেন যে ক্ষমতা এলে মুসলিমদের নাম মুছে দেবে। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গীরের নাম মুছব, আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজব, মুছব, ঘষব এবং পুছে দেব বিজেপিকে আনুন আপনারা। নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমদের চিহ্নিত করার জন্য কাজ করেছেন, যাতে করে মুসলিম বাড়িগুলোকে আলাদা করে চেনা যায়। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের সব। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের সব মুসলিম বিধায়ককেও রাস্তায় নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে
রাস্তায় ফেলবো। এর কয়েকদিন পরই এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে জিহাদিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলেন। মৌলবাদীরা, জঙ্গিরা 2 মিনিটে জব্দ করে দিতে পারি। জিহাদি বলতে মূলত সাধারণ মুসলমানদেরকেই বোঝানো হয়েছে। তাই নির্বাচনে জেতার সাথে সাথে বিজেপির হিন্দু জঙ্গিরা উত্তর 24 পরগনার মসজিদবাড়ি রোডের ফটক ভেঙে ফেলে এবং এর নাম রাখে নেতাজি পল্লী রোড। বারাসাতে সিরাজউদ্দৌলার মূর্তি ভেঙে সিরাজ উদ্যানের নাম রাখা হয় শিবাজী উদ্যান। মুর্শিদাবাদে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ঈদগাহের ওয়াকফ করা জমির বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে যায় হিন্দু দাঙ্গাবাজরা। নির্বাচনের পর রাজ্য জুড়ে মুসলিমদের বাড়িঘর দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়ারও খবর আসতে থাকে। এর সম্পূর্ণ দায়ভার শুভেন্দু অধিকারীর, কারণ তিনি নির্বাচনের পরপরই মুসলিমদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলেন। नंदीग्राम का हिंदू जनता फिर मुझे जिताया, वहाँ मुसलमान वोट पूरा के पूरा टीएमसी को मिला। ये लोग बहुत कट्टरवादी, इसलिए मेरा मार्क ठीक है। मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এভাবে প্রকাশ্যে বলছে যে তিনি মুসলমানদের জন্য কাজ করবেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বরাবরই ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার কথা বলে আসছেন। তারপরও ভারতীয় সরকার এবং গণমাধ্যম যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু নিধনের মিথ্যাচার করে আসছে, সেই তুলনায় বাংলাদেশি মেরুদণ্ডহীন সরকার বা গণমাধ্যম শুভেন্দু অধিকারীর এসব ঘৃণ্য বক্তব্যে ন্যূনতম আপত্তি জানানোরও প্রয়োজন মনে করেনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও অভাব নেই। 2026 সালের নির্বাচনী হলফনামায় দেখা যায় তার বিরুদ্ধে 25টি ফৌজদারি মামলা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলাতেই তার সাজা হয়নি। 2014 সালে নারদা নিউজ একটি স্টিং অপারেশন ক্যামেরাবন্দি করে, যেখানে 12 জনের বেশি তৃণমূল নেতাকে একটি ভুয়া কোম্পানির কাছ থেকে নগদ অর্থ ঘুষ নিতে দেখা যায়। সেই ভিডিওতে শুভেন্দুও ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেন্দুর এই ভিডিও নিয়ে মন্তব্য করেছিল। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। পশ্চিমবঙ্গের কুখ্যাত সারদা চিটফান্ড কেলেঙ্কারিতেও শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। হিন্দু মৌলবাদী এই নেতার বিরুদ্ধে এরকম যত অভিযোগ এসেছে, সবগুলো অভিযোগই তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। 2022 সালে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন করে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলো বাতিল করার দাবি জানান। এর প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে 26টি এফআইআরের সবগুলোর উপর আদালত স্থগিতাদেশ দেয়। সেই সাথে আদেশ দেওয়া হয় যে আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা দায়ের করা যাবে না। এ থেকে সহজেই বোঝা যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই নিজের দুর্নীতি মামলায় এই ধরনের অন্যায় ছাড় পেয়েছে শুভেন্দু। এছাড়া গত 13 বছরে শুভেন্দুর 4 জন ঘনিষ্ঠ সহকর্মীও রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন। এবারের নির্বাচনের ফল প্রকাশের মাত্র 2 দিন পর শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করা হয়। 2013 সালে তার আরেক ব্যক্তিগত সহকারী প্রদীপ ঝার মরদেহ কলকাতার স্ট্র্যান্ড রোডে পাওয়া যায়। 2018 সালে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা শুভব্রত চক্রবর্তীর মরদেহ পুলিশ ব্যারাকে পাওয়া যায়। 2021 সালে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও গাড়ি চালক পুলক লাহিড়িরও রহস্যজনক মৃত্যু হয়। এসব ঘটনার তদন্ত করেও কোনোটিরই সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারী নির্যাতনেরও মামলা রয়েছে। শুভেন্দু অধিকারী 1970 সালের পূর্ব মেদিনীপুরে এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শিশির অধিকারীও একজন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কংগ্রেসের ছাত্র রাজনীতির মাধ্যমে শুভেন্দুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। 1995 সালে কংগ্রেসের ব্যানারে কাথি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। কিন্তু 1998 সালে কংগ্রেস ত্যাগ করে তার বাবার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবগঠিত তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই তার উত্থান শুরু হয়। 2006 সালে শুভেন্দু কাথি দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন এবং 2007-8 সালের সিন্দুর নন্দীগ্রাম আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ ভূমিকা পরবর্তীতে মমতা ব্যানার্জির তৃণমূলকে ক্ষমতায় আসতে সহায়তা করেছিল। তাই শুভেন্দু তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জির প্রভাব বাড়তে থাকলে শুভেন্দুর গুরুত্ব কমে যায়। সে কারণে 2020 সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী পরিবহন ও সেচ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ডিসেম্বরে সরাসরি বিজেপিতে যোগ দেন। এরপর 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু বিরোধী দলনেতা হন। সর্বশেষ 2026 সালের নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারীর মতোই নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। চলচ্চিত্রের পর্দা থেকে বিজয়ের মুখ্যমন্ত্রী হবার যাত্রাটা যেন সিনেমার গল্পকেও হার মানায়। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল খুলেই তামিলনাড়ুর 60 বছরের রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে চুরমার করে দিয়েছেন থালাপতি বিজয়। তামিল চলচ্চিত্রের পর্দা থেকে রাজনীতির মঞ্চে থালাপতি বিজয়ের নাটকীয় উত্থান হলো কিভাবে, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভয়েস ওভার অ্যান্ড অডিও টেকনিক্স কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।